ব্রুডি ও টনি বাইকে করে তাদের খুঁজতে বের হয়। হঠাৎ ব্রুডি বাইক থামিয়ে বলে, এই রাস্তা তো একটু আগেও দেখেছি। ঠিক তখনই এক অদৃশ্য কণ্ঠস্বর বলে, তোমরা কোথায় যাচ্ছ? তারা থমকে যায়। চারপাশে কেউ নেই। তারা দেখে রাস্তার উপরে আছে একটা কাটা মাথা। একটু দূরে দেখা যায় একটা মাথাহীন দেহ। তারা চিৎকার করে পালিয়ে যায়, দুজন দুই দিকে। ইতিপূর্বে আমি এই গল্পগুলো বর্ণনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন ও পিন কমেন্টে দিয়ে রাখবো। যদি না দেখে থাকেন তাহলে বর্ণনাগুলি দেখে আসতে পারেন। ছবিটি শুরু হয় 2007 সালে, যেখানে ব্রি টেটোর সাথে একটি নাটক দেখছে। ব্রিকে টেটা বলে যে রাবণ নিশ্চয়ই সে তাকে সত্যিকারের ভালোবাসত, কিন্তু টেটা জবাবে বলে, ভালোবাসা আর কামনার মধ্যে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। ব্রি জিজ্ঞেস করে, যদি সেটা শুধুই কামনা হতো তাহলে সে কেন তার জন্য প্রাণ দিতে চাইতো? টেটা শুধু মৃদু হেসে জবাব দেয়। পাশেই এক লোক প্রাচীন বাদ্যযন্ত্র চার্ডিং বিক্রি করছে। টেটা বলে, এটা একসময় তার খেলনা ছিল। কৌতূহলী হয়ে ব্রি একটি তুলে নিয়ে বলে সে দেখতে চায় টেটা কিভাবে এটি বাজায়। টেটা যন্ত্রটি ঠোঁটের মাঝে ধরে বাজাতে শুরু করে, আর ব্রি মুগ্ধ হয়ে তাকিয়ে দেখে। এরপর দেখা যায় কিছু বন্ধু একসাথে পড়াশোনা করছে। এমন সময় নান্দু নামের আর এক বন্ধু এসে নিজের ঘরে যায়। এদিকে টেটা ব্রিকে ধন্যবাদ জানায় এত দূর পর্যন্ত নাটক দেখতে আসার জন্য। ব্রি জবাবে বলে, দূরত্ব কোনো ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হলো আমরা কি অনুভব করি। টেটা চলে যাওয়ার সময় ব্রি জিজ্ঞেস করে সে কি চায় সে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। সে আরো বলে যে দেখতে চায় তার বাড়িটা কেমন। টেটা বিনয়ের সাথে না বলে হাঁটতে শুরু করে, কিন্তু ব্রি আবার থামিয়ে বলে, চার্ডিং বাজাতে ভুলে যেও না। ওদিকে নান্দু আবার ঘরে ঢোকে। তার বন্ধুরা হতবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করলে কেউ কিছু বলতে পারে না। পরে ব্রি যখন বাড়ি ফিরে আসে, অদ্ভুত এক প্রজাপতি তার পেছনে পেছনে ঢুকে পড়ে। পরদিন ব্রি কলেজে যাওয়ার সময় একটি গাছে প্রজাপতি বসে থাকতে দেখে। সে গাছটিতে পানি ছিটিয়ে বলে, তুমি সতেজ থাকলে খুব সুন্দর দেখাও। এরপর এরওয়ান ব্রিকে জানায় যে বোর্ডিং হাউসে অদ্ভুত কিছু ঘটছে। আশেফ বলে তারা একজনকে দেখেছে যে দেখতে একেবারে নান্দুর মতো। সে তার ঘরে ঢুকেছে, কিন্তু নান্দু তার কিছুক্ষণ পরে বাসায় আসে। ব্রি জানতে চায় তাদের কোথাও ভুল হচ্ছে না তো। তখন এরওয়ান রেগে যায় এবং বলে সে সিরিয়াস, আর এইভাবে কথা বললে সে আর কিছুই বলতে চায় না। সন্ধ্যা নান্দু তার বান্ধবীকে নিয়ে বোর্ডিং হাউসে ফিরে আসে এবং চা বানাতে রান্নাঘরে যায়। এদিকে এলেন একটি পেইন্টিংয়ের ওপর প্রজাপতি বসে থাকতে দেখে। ঘরের চারপাশে ঘুরতে ঘুরতে সে অস্বাভাবিক এক মহিলাকে দেখে, যিনি জিজ্ঞেস করে তুমি চা খাবে। কিছুক্ষণ পর এলেন আতঙ্কে দেখে একটি কাটা হাত কাপটি ধরে আছে এবং ভয়ে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে দৌড়ে বেরিয়ে গাড়িতে আশ্রয় নেয়। নান্দু পেছনে দৌড়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। এলেন জানালার কাচ নামিয়ে বলে আমরা এখানে থাকতে পারি না। সে কারণ জানতে চাইলে এলেন জবাব দেয় আমি শুধু বাড়ি যেতে চাই। পরে অন্যরা যখন বাড়ি ফিরে আসে তারা এলেনের ব্যাগ দেখে এবং ভাবে এটা কার। আসেফ বলে দেখতে মনে হচ্ছে যেন উপহার। এরপর তারা বিষয়টার গুরুত্ব না দিয়ে ভুলে যায়। কিছুক্ষণ পর এরওয়ান ভাঙা কাপের উপর পা ফেলে। সে টুকরোগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে। জানালা বন্ধ করতে গিয়ে সে জানালার কাছে এক মহিলার ছায়া দেখতে পায়, কিন্তু ঘুরে তাকাতেই সেখানে কেউ নেই। সে ধীরে ধীরে সেই জায়গার দিকে এগিয়ে যায়। তখন রান্নাঘর থেকে শব্দ আসে। সে দেখে মহিলাটি সেখানে দাঁড়িয়ে আছে এবং কিছু বুঝে ওঠার আগে সে তার দিকে ছুটে আসে। এরওয়ান মাটিতে পড়ে যায়। ভয়ে সে পেছনে তাকায়, কিন্তু মহিলাটি উধাও। এরপর সে দেখে ভাঙা কাপের টুকরোগুলো আবার আগের জায়গায় ফিরে এসেছে। কিছু বোঝার আগেই সে মহিলাকে আবার দেখে। এবার সে টেবিলে বসে আছে। আতঙ্কে সে চিৎকার করে। তখন আসেফ ছুটে এসে তাকে দেখে। ডনি বাড়ি ফিরলে আসেফ বলে আমি তো শুধু একটু বাইরে গিয়েছিলাম। এরওয়ান হঠাৎ চিৎকার করে এমন হয়ে গেল। তখন ডনি এক অদ্ভুত উপায়ে এরওয়ানকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সে নিজের প্যান্ট থেকে একটি লোম তুলে এরওয়ানের মুখে দেয়। কিছুক্ষণের মধ্যে এরওয়ান উঠে বসে এবং বমি করতে চায়। পরদিন এরওয়ান সবাইকে ঘটনাটি জানায়। নান্দু বলে এলেনও আগের রাতে সেই মহিলাকে দেখেছে। আসেফ জিজ্ঞেস করে সে কি তার প্রেমিকাকে এই বাড়িতে এনেছিল। এরপর সে বলে
এই আত্মা এসেছে নান্দুর কারণে। ওদিকে ব্রি ও টেটা হ্রদের পাশে বসে কথা বলে। ব্রি বলে সে এতবার টেটাকে দেখেছে, কিন্তু এখনো জানে না সে কোথায় থাকে বা তার বাবা মাকে। টেটা জবাব দেয়, সবকিছুরই একটা সময় আছে, আর মানুষ শুধু সেই সঠিক সময়ের অপেক্ষা করে। ব্রি বলে মানুষ নিজের সময় ঠিক করে নিতে পারে। এতে টেটা বলে, না, মানুষ শুধু সময়ের সাথে মানিয়ে নিতে পারে। ওদিকে নান্দু প্রস্তাব দেয় যে সবাই মিলে বাড়ি ছেড়ে চলে যাক। এরওয়ান বলে সে এখনো বিষয়টা নিয়ে ভাবেনি। আসিফ বলে, যদি যেতে চাও চলে যাও, কিন্তু অন্যদের টেনে নিও না। ঝগড়া চরমে পৌঁছালে অন্য বন্ধুরা এসব পরিস্থিতি সামাল দেয়। রুডি ব্রিকে ফোন করে বলে তাড়াতাড়ি বোর্ডিং হাউসে ফিরে আসো। নান্দু আবার আসিফের সাথে ঝগড়া করছে এবং বাড়ি ছাড়তে চায়। ব্রি টেটাকে নিয়ে ফিরে এলে এরওয়ান ভয়ে চমকে ওঠে। সে ব্রিকে টেনে নিয়ে যায় এবং বলে, তুমি যাকে এনেছো সে একদম ওই আত্মার মতো দেখতে। ব্রি বলে, তুমি উল্টোপাল্টা বলছো, একদম নান্দুর মতো কথা বলছো। রুডি জানতে চায় সে কোথায় টেটাকে দেখেছে। ব্রি বলে সে স্থানীয়। রুডি বলে আমি নিজেও স্থানীয়, কিন্তু তাকে তো কখনো দেখিনি। এরওয়ান জোর দিয়ে বলে সে যা দেখেছে তা সত্যি। সে অনুভব করছে কিছু একটা ঠিক নয়, তাই সে নান্দুর সাথে চলে যাচ্ছে। যাওয়ার সময় সে টেটার দিকে তাকিয়ে দেখে টেটা অদ্ভুতভাবে তাকিয়ে আছে এবং ঠোঁটে একটি অস্বস্তিকর হাসি। পরে ব্রি বাইরে গেলে দেখে টেটা কোথাও নেই, কিন্তু ঘরে ফিরে সে তাকে দেখতে পায়। সে একটি প্রজাপতির সাথে খেলছে। পরে সেটিকে ছেড়ে দেয়। ব্রি দুঃখ প্রকাশ করে বলে, এটা ওর প্রথমবার এখানে আসা। আমার বন্ধুরা একটু খিটখিটে মেজাজে ছিল। টেটা জিজ্ঞেস করে তাদের কি হয়েছে। ব্রি বলে তারা ভয় পেয়েছে, ভাবছে এই বাড়িটা ভুতুরে। টেটা জানতে চায় কেমন ভুতুরে। এরপর সে শান্ত গলায় বলে, তোমার বন্ধুদের উচিত কথা ও আচরণে সংযম থাকা। প্রত্যেক জায়গায় নিজস্ব নিয়ম থাকে। সে আরও বলে, অনেক কিছু দেখা যায় না, তার মানে এই নয় যে তা নেই, আর যা খালি মনে হয় সেটা হয়তো খালি নাও হতে পারে। ব্রি জিজ্ঞেস করে এর মানে কি। টেটা বলে মানুষ তাদের কর্মফলই পায়, কিন্তু নিজের ভুল ঠিক করার চেয়ে তারা অন্যকে দোষারোপ করে। সেই রাতে তারা কাপরালের কাছে যায়। সে জিজ্ঞেস করে বোর্ডিং হাউসে কি হচ্ছে। আসিফ সন্দেহ করে সে কিছু জানে এবং প্রশ্ন করে। কাপরাল জবাবে বলে প্রকৃতির প্রতিটি ঘটনারই কিছু পূর্ব সংকেত থাকে, কিন্তু কেবল যারা প্রকৃতির সাথে তাল মেলাতে পারে তারাই তা বুঝতে পারে। সে সতর্ক করে, সতর্ক থাকো, প্রত্যেক জায়গায় নিজস্ব নিয়ম আছে। এই কথা ঠিক টেটা যেমন ব্রিকে বলেছিল সেই কথারই প্রতিধ্বনি। এদিকে ব্রি যখন কাজ করছিল তখন সে শুনতে পায় কেউ গান গাইছে। কৌতূহল নিয়ে বেরিয়ে এলে সে দেখে একটি মহিলা চুপচাপ বসে আছে। সে ধীরে ধীরে এগোতে থাকে। হঠাৎ ফোন বেজে ওঠে, আর তখন সে দেখে সেই মহিলা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে গেছে। পরদিন যখন টেটা কার্ডিং বাজাচ্ছিল, ব্রি জিজ্ঞেস করে তুমি হাসলেও কেন যেন তোমার চোখে একটা গভীর দুঃখ আমি সব সময় দেখতে পাই। টেটা জবাবে বলে যদি তুমি জানতে এই দুঃখের কারণ তাহলে কি করতে। ব্রি বলে তাহলে আমি তোমাকে হাসানোর চেষ্টা করতাম। কিন্তু টেটা শান্তভাবে বলে তাতে কিছু বদলাতো না। ব্রি জেদ ধরে বলে কিন্তু আমরা তো চেষ্টা করেও দেখিনি। সে আরও বলে যে আমি এখনো জানি না তুমি কে, কেন এতটা দূরে দূরে থাকা সব সময়, যেন তুমি কোনো এক মায়া। টেটা বলে এটা একটা দীর্ঘ জটিল কাহিনী, আর সেটা উন্মোচন মানে শুধু দুঃখ আর রাগকে আবার জাগিয়ে তোলা। এর পরের দৃশ্যে আমরা দেখি ব্রি অবাক হয়ে গেছে, কেননা সে টেটার একটি ছবি দেখে যেখানে তার নাম ছিল হেলেনা। সে যখন তার পুরনো ডায়েরি পড়ে তখন জানতে পারে হেলেনার ছিল শিশুদের প্রতি গভীর ভালোবাসা। সে তাদের সঙ্গে খেলা করতে খুব ভালোবাসত। তবে বহু বছর হেনরির সঙ্গে বিবাহিত থাকা সত্ত্বেও তাদের কখনো সন্তান হয়নি। অর্থনৈতিক সমস্যা বাড়লে হেনরি জাকার্তায় চলে যায় কাজের জন্য। এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন হেলেনার কাছে এক নারী ফোন করে, নাম বলে নিনা। সে নিজেকে হেনরির স্ত্রী হিসেবে পরিচয় দেয়। সে হেলেনাকে বলে তুমি হেনরিকে ছেড়ে দাও, সে তোমাকে আর ভালোবাসে না, আমি তার সন্তানের 6 মাসের গর্ভবতী। এই ঘটনার কিছুদিন পর হেলেনা একটি চিঠি পায়। সেখান থেকে সে জানতে পারে হেনরি তাদের বাড়ি বন্ধক দিয়ে সেই টাকা তার প্রেমিকার সঙ্গে নতুন জীবন গড়ার জন্য ব্যবহার করছে। শেষে সে তাকে তালাক দেয়। এই আঘাতের পর থেকে হেলেনার মনে একটি চিন্তা জন্ম নেয়, এই যন্ত্রণা শেষ করতে হবে, আর সে তা নীরবতায় গোপন রাখে। এক মর্মান্তিক ফ্ল্যাশব্যাকে দেখা যায় হেলেনা ওই বোর্ডিং হাউসের ওই ঘরেই আত্মহত্যা করেছিল। এমন সময় আলো নিভু নিভু হতে থাকে। হঠাৎ লাইটটি ভেঙে যায়, জানালা জোরে বন্ধ হতে থাকে। রান্নাঘরে তাক কাঁপতে শুরু করে।
ব্রি ভয় স্তব্ধ হয়ে যায়। তখন দেখে দুটি ছুরি তার দিকে ছুটে আসছে, কিন্তু অল্পের জন্য সে বেঁচে যায়। হেলেনা তখন হঠাৎ তার সামনে এসে দাঁড়ায়। ব্রি চমকে উঠে ডায়েরিটা তুলে নেয়, কিন্তু হেলেনা মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। সে তাকে এক ঝলক দেখতে পায় বারান্দার দিকে যেতে, আর সে ছুটে যায় তার পেছনে। কিন্তু যখন সে বারান্দায় পৌঁছায় তখন সেখানে কেউ নেই। পরে ব্রি হ্রদের ধারে যায় টেটার দেখা পেতে, কিন্তু সে সেখানে নেই। সে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। সূর্য ধীরে ধীরে মেঘের আড়ালে মিলিয়ে যায়, রাত নামে, তবুও টেটা আসে না। কিছু সময় পরে হঠাৎ করে বৃষ্টি নামে। তখন ব্রি উপরের দিকে তাকিয়ে দেখে সে সেখানে দাঁড়িয়ে আছে। ব্রি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করে, বলে, তোমার অনুমতি ছাড়াই আমি ডায়েরি পড়েছি, আমি দুঃখিত। সেদিন আমাদের কথাবার্তার পর আমি ভেবেছিলাম তুমি হয়তো সব বলবে, তাই আমি নিজেই খুঁজে দেখলাম তুমি কি লুকাচ্ছ। সবকিছু জানার পরেও আমি সেই একই ব্রি আছি, বদলাইনি। এরপর সে টেটাকে জড়িয়ে ধরে এবং তখন দেখা যায় টেটাকে কেবল ব্রি দেখতে পাচ্ছিল। এরপরে ব্রি যখন ঘরে ফেরে তাকে বেশ আনন্দিত দেখায়। সে সোজা নিজের ঘরে চলে যায়। আসেফ ও ডনি আলোচনা করে ব্রি ব্যবহার অনেক বদলে গেছে, সে যেন হঠাৎ করে অন্যরকম হয়ে গেছে। আসেফ প্রস্তাব দেয় তারা এরওয়ান ও নান্দোকে জানিয়ে দেবে। ব্রুডি ও টনি বাইকে করে তাদের খুঁজতে বের হয়। হঠাৎ ব্রুডি বাইক থামিয়ে বলে, এই রাস্তা তো একটু আগেও দেখেছি। তারা বুঝতে পারে তারা একই জায়গায় বারবার ঘুরছে। ডনি বলে, মনে হচ্ছে কেউ আমাদের ভুল পথে চালাচ্ছে, শয়তানের মতো কিছু। কিন্তু রুডি গুরুত্ব না দিয়ে বলে, ধুর, কল্পনা করছো। ঠিক তখনই এক অদৃশ্য কণ্ঠস্বর বলে, তোমরা কোথায় যাচ্ছ? তারা থমকে যায়, চারপাশে কেউ নেই। রুডি ফিসফিস করে বলে, আওয়াজটা একেবারে কানের পাশে শোনালো, তাই না? তারপর সে কণ্ঠ আবার বলে, দয়া করে আমার মাথাটা ফেরত দাও। তারা দেখে রাস্তার উপরে আছে একটা কাটা মাথা। একটু দূরে দেখা যায় একটা মাথাহীন দেহ। তারা চিৎকার করে পালিয়ে যায়, দুইজন দুই দিকে। রুডি কিছু বুঝে না পেয়ে থেমে যায়, বসে পড়ে। তখন আবার সে আত্মা তার সামনে এসে বলে, আমার মাথা ফেরত দাও। অন্যদিকে ডনিও সেই আত্মার সামনে পড়ে যায় আর ভয়ে ছুটে পালায়। ওদিকে ব্রির ঘর থেকে জোরে গান বাজতে থাকে। কিছুক্ষণের মধ্যে সেই গান চাপা পড়ে যায় এক নারীর কান্নার আওয়াজে, যেন গভীর যন্ত্রণায় কাঁদছে। এরপর ফোন বেজে ওঠে। আসেফ কল ধরলে একজন নারী বলে, আমি হেলেনাকে খুঁজছি। আসেফ বলে, এখানে এমন কেউ থাকে না। কিন্তু মহিলা জবাব দেয়, সে সোফায় বসে আছে। আসেফ পেছনে ফিরে তাকাতেই আতঙ্কে যেন জমে যায়। হেলেনার আত্মা তার পেছনে দাঁড়িয়ে। ওদিকে রুডি ও ডনি রুডির বাড়িতে পৌঁছে গেছে। নান্দো সেখানে আছে। ঠিক তখনই আসেফ দৌড়ে আসে, হাঁপাচ্ছে। সে বলে, আমি আজ রাতে এখানে থাকতে চাই। পরদিন যখন ব্রি কলেজে ছিল, বাকিরা এক ওঝাকে বোর্ডিং হাউসে নিয়ে আসে। ওঝা নান্দোকে বলে একটি রিচুয়ালের সামগ্রী মাটিতে রাখতে। তারপর সে আত্মাকে বলে, এই বাড়ি ছেড়ে চলে যাও। ঠিক তখন দরজা খুলে যায়। ওঝা সামনে এগোতেই হঠাৎ আত্মা তাকে ঘরের এক প্রান্তে ছুঁড়ে ফেলে। এরপরেই দেখা যায় হেলেনা, আর তাকে দেখে সবাই আতঙ্কে কাঁপতে থাকে। ওঝা উঠে দাঁড়িয়ে তাকে ধাক্কা দিতে গেলে হেলেনা হাওয়ায় মিলিয়ে যায়। হঠাৎ সে ওঝার গলা চেপে ধরে তুলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে। তারপর সে ঘর থেকে বেরিয়ে আসে। নান্দু এগিয়ে গেলে সে তারও গলা ধরে। ভয়ে ড্যানি জ্ঞান হারায়। ঠিক তখন ব্রি বাড়ি ফিরে আসে। বাইরে ওঝাকে দেখে। ওঝা বলে, তোমার বন্ধুরা ভেতরে বিপদে আছে। ব্রি দৌড়ে ঘরে ঢোকে। নান্দুকে সে আত্মা ধরে আছে। সে টেটার দিকে তাকিয়ে অনুরোধ করে, আমার বন্ধুদের কষ্ট দিও না। টেটা নান্দুকে ছেড়ে দেয়, তারপর তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরওয়ান বলে, এই আত্মাকে তাড়াতে বাড়ির শুদ্ধিকরণ দরকার। তখন ব্রি স্বীকার করে, আমি জানতাম সে আত্মা, কিন্তু সে খারাপ নয়, শুধু শান্তি চায়, বন্ধু হতে চেয়েছিল। তবে আমাদের আচরণ তার শান্তিকে ভেঙে দিয়েছে। আসেফ অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি আত্মার সঙ্গে প্রেম করছিলে? তখন ব্রি টেটার দিকে ক্ষমা চেয়ে বলে, আমি ভালোবাসার অভিনয় করছিলাম, শুধু গল্প লেখার জন্য। কিন্তু যদি এতে মানুষের ক্ষতি হয়, আমার বন্ধুদের ক্ষতি হয়, তাহলে আমি পারবো না। টেটা ঠান্ডা স্বরে বলে, আমি তো শুরু থেকে জানতাম। তুমি ভুলে গেছো, আমি সব জানি। তুমি কোথায় যাও, কি করো, সব। তখন দেখা যায় সে আগেও অনেকবার ব্রির পেছনে দাঁড়িয়েছিল, যখন ব্রি নিজের ল্যাপটপে তার গল্প লিখছিল। ব্রি দুঃখিত স্বরে বলে, আমি তোমাকে আঘাত করতে চাইনি। ঠিক তখন রুডি কপ্রালকে নিয়ে আসে সাহায্যের জন্য। এ সময় টেটা ব্রিকে ক্ষমা করে দেয় আর বলে, আমি চলে যাব, যাতে তোমাদের আর ভয় না থাকে। তবে যাওয়ার আগে সে একবার ব্রিকে জড়িয়ে ধরতে চায়। ব্রি এগিয়ে গেলে কপ্রাল বলে, তুমি যদি তাকে আলিঙ্গন করো
তার মানে হবে তুমি তাকে তোমার আত্মা দিয়ে দিচ্ছ। কিন্তু ব্রি তার মনের কথা অনুসরণ করে। সে টেটাকে জড়িয়ে ধরে, বলে আমি সব সময় তোমার বন্ধু হয়ে থাকবো। কিছুক্ষণের মধ্যেই টেটা এক প্রজাপতিতে রূপান্তরিত হয়ে বাড়ি ছেড়ে উড়ে যায়। একদম শেষে দেখা যায় এক নারী লাইব্রেরিতে ব্রির লেখা একটি বই তুলে নেয়। সে একটি অংশ পড়ে যেখানে লেখা ছিল, যা হৃদয়ের গভীরভাবে লিখে রাখা হয় তা কখনো মুছে যায় না। সেই সব আমাদের জীবনের মানেটাকে আরও গুরুত্ব দেয়। যেমন আমার টেটার সঙ্গে দেখা আর বিদায়। আমরা আর সেই বাড়িতে থাকি না, তবু এক অদৃশ্য বন্ধনে আমরা বাধা থাকি। আমরা চিরকাল বন্ধু থেকেই যাব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরও গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরে হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।